নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। ঘড়িতে সময় রাত 11:02 বাংলাদেশ টাইম। আপনারা সবাই আশা করছি শুনছেন ভূত.com এবং আমি পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকবো। আজকে যেখানে ভূতের ভয়ে, আজকের এই এপিসোডটির নাম আমরা দিয়েছি প্রেতের হাসপাতাল। এবং এই হসপিটাল নিয়ে নানান ধরনের কাহিনী আছে। কোভিডের সময়ে এই হসপিটালে হঠাৎ করেই ভর্তি হন আমাদের একজন পেশেন্ট, এবং সেই পেশেন্ট সেই ফ্লোরটাতে কয়জন ছিলেন জানেন না, তবে একটা ঘরে তিনি একটা বন্দি জীবনী কাটান এবং সেই ঘরে তার সাথে ঘটে যায় অদ্ভুত সব ঘটনা। আর সেই ঘটনা নিয়েই আমাদের আজকের এই এপিসোড। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা একটার পর একটা ঘটনা আপনাদের শোনাবো, এছাড়াও আরও একটা ঘটনা শোনাবো, আর সেই সাথে আমাদের একজন গেস্ট থাকবেন, তিনিও আপনাদের ঘটনা শোনাবেন। সব কিছু মিলিয়ে আমার মনে হয় আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব ঘটনায়। আপনারা কমেন্ট করুন যদি এতটুকু ভালো লাগে আমাদের কোনো এপিসোড, যদি এতটুকু ভালো লাগে আজকের এই আয়োজন, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, এবং আরও বেশি যদি ভালো লাগে তাহলে আমাদের আজকের এই এপিসোডটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমরা যখন 1 মিলিয়ন করলাম তখন আপনারা হেল্প করেছিলেন। আপনারা সবাই আপনাদের পেজ থেকে আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেছিলেন আমাদের পেজটা, যার কারণে কিন্তু এটা আরও বেশি আরও দ্রুততার সাথে আমরা এগিয়ে গিয়েছিলাম। এবং একইভাবে আগামীতেও যদি আপনারা এটা করেন তাহলে আমরা আরও আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাব, আরও বেশি উৎসাহ পাবো। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, শুনবেন আমাদের। চলুন শুরু করা যাক। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা চমৎকার ঘটনা নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাইয়া। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি ভালো আছেন এবং বরাবরের মতোই ভালোর দলে আছেন। আমিও আপনার মতো ভালো এবং ভালোর দলে থাকার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। এর আগে 2টি ইমেল পাঠিয়েছি, দুটোই সিলেক্টেড হয়েছিল, কিন্তু 3 নম্বর ইমেলটি সিলেক্টেড হয়নি। হয়তো সেটা সিলেকশনের অযোগ্য ছিল কোনো কারণে। যাই হোক, ভূত.com-এর অন্ধ ভক্ত হওয়ার কারণে এইসব ছোটোখাটো ব্যাপারগুলো মানিয়ে নিতে পারি খুব সহজেই। এতে আপনার প্রতি এবং এই শোয়ের প্রতি ভালোবাসা কমে না এক বিন্দুও। প্রথমে নিজের বিষয়ে কিছু কথা বলে নেই। আমি দিশা, পাবনার কোনো একটি মফস্বল শহরের বাসিন্দা। বর্তমানে আমি MA ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছি। আমার একান্ত কিছু ব্যক্তিগত কারণে আমি আমার বিস্তারিত পরিচয় এবং ঠিকানা গোপন করছি। আজকে যে ঘটনাগুলো শেয়ার করব সেগুলো আমার নিজের সাথে না ঘটলেও কিছু আমি নিজে প্রত্যক্ষ করেছি আর কিছু আমার কাছের মানুষদের কাছ থেকে সংগ্রহ করেছি। ঘটনা না বলে ঘটনাগুলো বলছি, কারণ এটা একটি ঘটনা নয়, বরং আজকের এই ইমেলটি আমার নিজের চোখে দেখা এবং কালেক্ট করা বেশ কিছু ছোট ছোট ঘটনার সংমিশ্রণ বলতে পারেন। যদি এগুলো প্রচারযোগ্য হয় তবে রাসেল ভাইকে পড়ে শোনানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় যাচ্ছি। ঘটনা 1। তখন আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। সামনে ছিল আমার পরীক্ষা। কলেজ থেকে আমার বাসা একটু ভালো রকমের দূরত্বে হওয়ায় এক্সামের সুবিধার জন্য কলেজের একটু কাছাকাছি একটা বাসা ভাড়া নিয়ে খুব অল্প সময়ের মধ্যে উঠে পড়ি। বাসাটি ছিল নতুন, ভাড়াটিও ছিল না বেশি, শুধু 2টা রুম ভাড়া ছিল। তার মধ্যে একটিতে একজন আপু থাকতো তার 2 মাসের বাচ্চা মেয়ে নিয়ে, এবং
একটিতে আমি থাকতাম, পাশের রুমে। আপুর হাজবেন্ড আপুর সাথে থাকতো না, মাঝে মাঝে আসা যাওয়া করত। একদিন সন্ধ্যায় আমি পড়ছিলাম, হঠাৎই শুনি আপুর বাচ্চাটা খুব জোরে চিৎকার করে উঠল। প্রথমে খুব একটা পাত্তা দেয়নি, কিন্তু সময়ের সাথে সাথে বাচ্চার কান্নার বেগ বাড়তে থাকে এবং একটা পর্যায়ে আর সহ্য করতে না পেরে আপুর রুমে যাই এবং কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করি। কারণ 1 মাস হলো এই বাসায় এসেছি, বাচ্চাটাকে আমি খুব ভালো মতো চিনেও ফেলেছি। এর মধ্যে সে খুবই শান্ত স্বভাবের এবং ক্ষুধা না লাগলে সে কাঁদে না কখনো। তাই আজকে এরকম অস্বাভাবিক কান্নাতে আমার কাছে ব্যাপারটা খুবই অস্বাভাবিক লাগলেও আপুর রুমে গিয়ে আপুকে একটুও বিচলিত দেখলাম না। সে বাচ্চাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে রুমের মধ্যেই। আমি জিজ্ঞেস করতেই বলল, তেমন কিছু না, একটু পরই ঠিক হয়ে যাবে। এরকম ওর আগেও হয়েছে। আমি আর কিছুক্ষণ অপেক্ষা করে রুমে এসে পড়ায় মন দিলাম। ঘণ্টাখানেক পর আপু একটু চিন্তিত হয়ে আমার রুমে নক করে আর বলে বাচ্চা কিছুতেই কান্না থামাচ্ছে না। আমি জিজ্ঞেস করি, কোনো শারীরিক সমস্যা, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কিনা? আপু বলেন, এটা অন্য সমস্যা, হুজুরের কাছে নিতে হবে। আমার কৌতূহল হলেও আমি তখন আর কিছু জিজ্ঞাসা করি না। এরপর আপু আমাকে বলে, আমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের পাশের এলাকার একজন হুজুর আছেন, ওনার কাছে আপুর সাথে যেন আমি একটু যাই। আমি কিছুক্ষণ চিন্তা করে আপুকে বলি, আমি রেডি হয়ে আসছি। আপু যেন হাঁপ ছেড়ে বাঁচল, এমন ভঙ্গিতে খুব দ্রুত পায়ে হেঁটে আমার রুম থেকে বেরিয়ে গেল। এরপর আমরা বাচ্চাকে নিয়ে পাশের এলাকায় হুজুরের বাসায় যাই। বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না যেন আরো দ্বিগুণ হয়ে যায়। এরপর যখন আমরা হুজুরের রুমে প্রবেশ করি তখন আপু একজন মহিলাকে সালাম দিয়ে বাচ্চাটাকে ওনার কোলে দিয়ে দেন আর বলেন, আজকে সন্ধ্যায় আবার বাতাস লেগেছে মনে হয়, একটু দেখুন তো। মহিলা হুজুরটি রাইসাকে মানে বাচ্চাকে কোলে নেয়ার সাথে সাথে আশ্চর্যজনকভাবে রাইসা শান্ত হয়ে এলিয়ে পড়ে ওনার কোলের মধ্যে এবং ঘুমিয়ে পড়ে। উনি কিছুক্ষণ তেল দিয়ে মালিশ এবং ঝাড়ফুঁক করার পর বাচ্চাটিকে আপুর দিকে এগিয়ে দিতে দিতে বলেন, আগের তেল আর পানি পড়াটা কি শেষ হয়ে গিয়েছে? ওইটা আর দিচ্ছ না? তোমাকে তো বলেছি মেয়ে সাবালিকা হওয়া পর্যন্ত এভাবেই ওকে চোখে চোখে রাখতে হবে, নইলে বিপদ। এই কথাগুলো শুনে আপু একটু অপ্রস্তুত হয়ে বলেন, তেল আর পানি পড়াটা শেষ হয়ে গিয়েছে। এই কথা শুনে হুজুর আবারও বলেন, আগামীকাল এসে আবার নিয়ে যাবে আর প্রতিদিন নিয়ম করে তেল মালিশ আর পানি পড়া ছিটিয়ে দেবে। এরপর আমরা ঘুমন্ত রাইসাকে নিয়ে বাসায় চলে আসি। পরদিন আপুকে জিজ্ঞেস করতে আপু আমাকে পুরো ঘটনাটি বলেন। আপু যেভাবে বলেছিলেন লিসেনারদের বোঝার সুবিধার্থে আমি সেভাবেই লিখছি। আমি তখন সবেমাত্র এই বাসায় এসেছি। রাইসা তখন আমার পেটে 7 মাস চলে। আমি আর বাড়িওয়ালা আপু একদিন দুপুরে খেয়ে দিয়ে ছাদে বসে পাটি বিছিয়ে শুয়ে শুয়ে গল্প করছিলাম। বাড়িওয়ালা আপু কাঁথা সেলাই করছিলেন। হঠাৎই আমার চোখে তন্দ্রা মতন আসে, আমি ঘুমিয়ে পড়ি। এর কিছুক্ষণ পরেই আমার গলায় প্রচণ্ড চাপ অনুভব করি আর আল্লাহ গো বলে চিৎকার করে উঠি। এরপর আমার আর কিছু মনে নেই। রাতে যখন জ্ঞান ফেরে তখন দেখি আমার হাজবেন্ড তার বাবা আমার পাশে বসে আছেন আর আমার চারপাশে বাড়িওয়ালা আপু একজন অপরিচিত মহিলা। কি হয়েছে না হয়েছে তখন আর কিছুই বুঝতে পারছিলাম না। ক্লান্তিতে আবার ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে জানতে পারি বাড়িওয়ালা আপুর মুখে সবটা। আপু বলেন, আমি চোখ বন্ধ করার পরপরই নাকি উনি দেখেন একটা ছায়া মানুষের মতো অবয়ব বাতাসে ভেসে ভেসে এগিয়ে এসে আমার গলা টিপে ধরে। উনি নাকি নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। চোখের পলকে ছায়াটা মিলিয়ে যায় আর এরপর নাকি আমি ওনার উপর ঝাঁপিয়ে পড়ি আর ওনাকে মারতে শুরু করি। চিৎকার করতে করতে বলছিলাম যে এই অবস্থায় কেন ছাদে শুয়ে আছে, আমরা কি জানি না যে এই ছাদটা তাদের যাতায়াতের জায়গা? এইসব বলে নাকি অকথ্য ভাষায় গালিগালাজ করছিলাম। যখন ওই মহিলা হুজুরকে পাশের এলাকা থেকে ডেকে আনা হয় উনি এসে বলেন, এই জিনের আগেও অনেকবার এভাবে আসর করেছে আর কারোর মারাত্মক ক্ষতিও করেছে, কিন্তু অনেক শক্তিশালী হওয়ার কারণে একে বন্দি করে রাখা সম্ভব না। এই মহিলা হুজুর নিয়েও অনেকজন চিকিৎসা করিয়েছেন। সাময়িকভাবে এর প্রভাবমুক্ত থাকার ব্যবস্থা উনি করে দিয়েছেন আমাকে। তবে কেন এভাবে আমাকে ধরেছে
সেটা বলতে আরো কিছুদিন সময় লাগবে। এর সপ্তাহখানেক পর একদিন হুজুর আমাকে দেখতে আসেন এবং এসে বলেন, আমাদের বাসার ছাদের ওপরে দক্ষিণ দিকের জাম গাছের নিচের জায়গাটি এই জিনদের যাতায়াতের রাস্তা এবং বাসার অদূরেই যে বড় অশ্বত্থ গাছটি রয়েছে সেটি তার এবং তার পরিবারের বাসা। সেদিন ওর যাতায়াতের সময় ওই দিকটাতে আমি শুয়েছিলাম। একে তো আমি ছিলাম অন্তঃসত্ত্বা, তার উপরে জিনটি ছিল দুষ্টু প্রকৃতির, তাই খুব সহজেই সে ক্ষতি করার উদ্দেশ্যে আমাকে আসর করে ফেলে। আপুর মুখে এইসব কথা শুনে আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করি আমার পেটের বাচ্চার উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে কিনা। হুজুর একটা বোতলে তেল দিয়ে যান এবং পানি পড়া দিয়ে যান। আমাকে ডেলিভারি পর্যন্ত পানি খেতে বলেন এবং তেল মাখতে বলেন। রাইসার জন্ম নেওয়া পর্যন্ত সব স্বাভাবিকই ছিল। ওর জন্মের 40 দিনের আকিকার অনুষ্ঠানের সন্ধ্যা থেকে শুরু হয় অস্বাভাবিক কান্না। সেদিন প্রথমবারের মতো চোখের সামনে ওইটুকু বাচ্চার চোখ উল্টে সাদা হয়ে যেতে দেখেছি। সাথে সাথে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু কোনো লাভ না হওয়াতে সেই হুজুর মহিলার কাছে নিয়ে যাই। উনি কোলে নিতেই রাইসা আজকের মতোই শান্ত হয়ে যায় এবং সে যখন আশেপাশে দিয়ে যাতায়াত করবে তখনই রাইসার সমস্যা হবে এমনটি জানান হুজুর। শুধু তাই নয়, এখনই রাইসার কোনো ক্ষতি করতে সে পারবে না, তবে মাঝে মাঝে ওকে সামনে থেকে ইশারা করবে এবং রাইসা অসুস্থ হয়ে পড়বে এবং রাইসার সাবালিকা হওয়া পর্যন্ত এই সমস্যা চলতেই থাকবে। আমি এইসব শুনে খুব ভয় পেয়ে যাই আর হুজুরকে বলি কোনো একটা ব্যবস্থা করে ওর হাত থেকে আমার বাচ্চা মেয়েটাকে বাঁচাতে। কিন্তু হুজুর জানায় সে আপাতত কিছুই করতে পারবে না। যখনই এই সমস্যা হবে তখনই সাময়িকভাবে মুক্তির ব্যবস্থা করে দেবেন। তখনই আমাকে তেল পড়া আর পানি পড়া দেন এবং রাইসার আচরণের অস্বাভাবিক কিছু লক্ষ্য করলেই আমি যেন পানিটা ছিটিয়ে দিই সেটা বলেন। আপুর কথাগুলো শুনে ভয় এবং সাথে খুব খারাপও লাগছিল। এরপর জিজ্ঞেস করি তিনি অন্য কোনো কবিরাজের কাছে গিয়েছেন কিনা, কিন্তু উনি জানান ওনার হাজব্যান্ড এসবে বিশ্বাস করেন না, তাই উনি আর কোনো কবিরাজ দেখাননি। এরপর আমি ওই বাসায় 1 মাস ছিলাম এবং এক্সাম শেষ করে চলে আসি। আপুর সাথে আর যোগাযোগ নেই। জানি না বাচ্চারা আয়সা এখন কেমন আছে, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বাচ্চাটাকে রক্ষা করেন। ঘটনা 2, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি একটি ফ্যাক্টরিতে কিছুদিনের জন্য চাকরি করতাম। আমাদের ফ্যাক্টরিটি নাম করা হওয়ার কারণে আমি নাম উল্লেখ করছি না। সেখানে আমার কাজ ছিল কম্পিউটারের মাধ্যমে বিদেশি বায়ারদের সাথে অর্ডার নিয়ে কমিউনিকেট করা। আমি জুনিয়র হওয়ার কারণে আমার কাজের চাপ তেমন একটা ছিল না বললেই চলে। মাঝে মাঝে তাই ওর সাথে গল্প করে সময় কাটাতাম। এর মধ্যেই অনেকের কাছে জানতে পারি আমাদের একজন সুপারভাইজার, ওনার নাম কাদের, উনি নাকি জিন দ্বারা আক্রান্ত। অফিসের অনেকেই নাকি সময়ে অসময়ে ওনাকে অনেক অস্বাভাবিক আচরণ করতে দেখেছে। কথাটা শুনে আমি প্রথমে একদমই বিশ্বাস করিনি, কারণ আমার 2 মাসের চাকরির সময়টাতে আমি কাদের ভাই এবং তার সাথেই বেশি কাজ করেছি। বয়সে উনি আমার থেকে অনেকটা সিনিয়র হওয়ার কারণে আমার সাথে খুব স্নেহবৎসল আচরণ করেছেন, আর আমি কখনোই কোনো অস্বাভাবিকতাও লক্ষ্য করিনি ওনার মধ্যে। তাই ওনার সাথে আমার ঘনিষ্ঠতা হয়ে যায়। আমার অনেক কলিগ আমাকে মাঝে মাঝেই ভয় দেখানোর চেষ্টা করত এবং সুযোগ পেলে ওনাকে নিয়ে ভয়ের বিভিন্ন গল্প বলতো। বাকিদের কাছে কাদের ভাইকে নিয়ে শোনা কোনো গল্প আমি আজ বলবো না। আমি বলবো আমি নিজের চোখে যা দেখেছি সেই ভয়ঙ্কর কাহিনী। সেদিন ছিল ওয়ার্কারদের স্যালারির দিন। কাদের ভাইয়ার ওপর তাই অস্বাভাবিক রকমের চাপ এবং ওনার কেবিনটা ছিল একদম আমার কেবিনের সামনে, মুখোমুখি। তাকালেই স্পষ্ট সব দেখা যায়, যদিও কাদের ভাইয়ের কেবিনটা আলোর অপোজিটে হওয়ার কারণে একটু অন্ধকারাচ্ছন্ন থাকত, তবু দিনের আলোয় সবটা স্পষ্টই দেখা যেত। সেদিন সকাল থেকেই কাদের ভাইয়ের হাব ভাব খুব চুপচাপ, আর ওনার চেহারাটাও ছিল অস্বাভাবিক রকমের। আমি একটু ভেঙে বুঝিয়ে লিখছি। আমার অভ্যাস ছিল অফিসে ঢুকেই কাদের ভাইয়ের সাথে যেহেতু আমার প্রথম দেখা হতো, তাই ওনাকে লম্বা করে একটা সালাম দেয়া, আর উনিও ওনার স্বভাব সুলভ কোমল হাসি দিয়ে কুশল বিনিময় করে চলে যেতেন। কিন্তু ঘটনার দিন সকালে যখন সালাম দেওয়ার জন্য ওনার মুখের দিকে তাকাই, তখন আমার ভেতরটা
হালকা কেঁপে ওঠে। আমার কাছে ওনার চেহারাটা খুব অস্বাভাবিক লাগে। মনে হচ্ছিল মুখটা মরা মানুষের মুখের মতো ফ্যাকাশে সাদা আর দুই চোখের নিচে কালি। চোখের মনি অস্বাভাবিক রকমের উজ্জ্বল। কেমন যেন লাগলো আমার কাছে। আমি আর বেশিক্ষণ ওনার সামনে দাঁড়াতে পারিনি। সারাটা দিনই লক্ষ্য করছিলাম উনি চুপচাপ বসে আছেন ওনার কেবিনে। কেউ এসে ডেকে না নিয়ে যাওয়া পর্যন্ত উনি বের হচ্ছেন না, কোথাও যাচ্ছেন না, যেটা ওনার সাথে একেবারেই স্বভাব বিরুদ্ধ আর খুবই অস্বাভাবিকও। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করছিলাম ওনার এই অস্বাভাবিক কর্মকাণ্ড কারোর উপর তেমন প্রভাব ফেলছে না, বরং সবাই একটু বেশি স্বাভাবিক। আমি একটা পলকের জন্য সেদিন কাদের ভাইয়ের দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। আমার চোখ সেদিন কম্পিউটারের স্ক্রিনের চাইতে বেশি ছিল সামনে থাকা কাদের ভাইয়ের দিকে। মনে ভয় হচ্ছিল কিছু একটা হবে। দুপুরের লাঞ্চের পর আমি আমার ডেস্কে কাজ করছিলাম এবং নজর রাখছিলাম সামনের কেবিনে বসে থাকা কাদের ভাইয়ের দিকে। হঠাৎ খেয়াল করলাম কাদের ভাইয়া তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং চেয়ার থেকে নিচু হয়ে একটা টুল আছে বসার, সেটা কেবিনের আরো একটু অন্ধকারের দিকে টেনে নিয়ে বসে পড়লেন। এক হাতে দড়ি বা লম্বা কাপড় জাতীয় কিছু একটা নিয়ে আপন মনে বিড়বিড় করছেন আর হাতে থাকা দড়িটার মাথা নখ দিয়ে খুঁটছেন। আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম খুব মনোযোগ দিয়ে। আশেপাশে সবাই ব্যস্ত যে যার মতো কাজ নিয়ে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি কাদের ভাইয়ের দিকে। একটু পর উনি ওনার বাম পায়ের জুতাটা খুলে ফেললেন, হাতে নিলেন সেটা। তারপর ওই নিচু টুল থেকে আরেকটু নিচু হয়ে মুখটা হাঁ করলেন এবং ওনার মুখ দিয়ে বের হয়ে আসলো লম্বা কালো কুচকুচে একটা জিভ। ওনার চোখের মনি সম্পূর্ণ সাদা হয়ে গেল। মনে হলো এক হাত সমান লম্বা সেই জিভ বের করে 1 সেকেন্ডের মধ্যে নিচের ফ্লোরটা স্পর্শ করে আমার ভেতরে ঢুকে গেল আগের জায়গায়। উফ, কি অসহ্য ভয়ানক গা ঘিনঘিনে দৃশ্য। মাত্র কয়েক সেকেন্ড, এর পরপরই সব ঠিকঠাক। আমি বরাবরই খুব দুর্বল হৃদয়ের মানুষ। সেদিন চোখের সামনে ওই দৃশ্য দেখে আমার বুকে হাত চেপে ফ্লোরে বসে পড়েছিলাম। আমি কতটুকু লিখে বোঝাতে পারবো জানি না, কিন্তু সেদিন ওই মুহূর্তের দৃশ্য যে কি ভয়াবহ ছিল তা আমি বোঝাতে পারবো না। যাই হোক, আমি অসুস্থ হয়ে যাওয়ার পর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং আমি না বললেও আমার হাবভাব দেখে সেদিন সবাই বুঝে গিয়েছিল আসলে কি দেখে আমি ভয় পেয়েছি। সেদিনের পর ভেবেছিলাম আর কোনোদিন কাদের ভাইয়ের আশেপাশেও যাব না। কিন্তু কি মজার বিষয় হলো, উনি নর্মালি এতটাই স্বাভাবিক থাকেন যে আমিও অফিসের আর সবারই মতো একসময় সবকিছু ভুলে যাই এবং কাদের ভাইয়ের অস্বাভাবিক বিষয়টি খুব স্বাভাবিকভাবেই মেনে নেই। সেদিনের ঘটনার আগে কখনো আমি এমন কোনো কিছু লক্ষ্য করিনি এবং সেদিনের পর যতদিন চাকরি করেছি ওনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে এরকম অনেক অস্বাভাবিক কাজ আর মুখভঙ্গি করতে দেখেছি, কিন্তু উনি কখনো কারোর ক্ষতি করেননি এবং 5 ওয়াক্ত নামাজি একজন মানুষ। তাই আমরাও ধরে নিয়েছি যা কিছুই ওনার সাথে ঘটুক সেটা আমাদের জন্য হার্মফুল না। ঘটনা 3। এবার ছোট ছোট কয়েকটি ঘটনা বলবো আমাদের বাসার। তার আগে আমাদের বাসাটির একটু বর্ণনা দিয়ে নেই। আমাদের বাসার পেছনের সাইডে রয়েছে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ। এক পাশে 2টা গভীর ঘন বাগান এবং বাকি 2 পাশে রয়েছে আরো অনেক বড় বাসাবাড়ি। আগে থেকে শুনেছিলাম যে মসজিদের আশেপাশে নাকি আল্লাহর অনেক অদৃশ্য বান্দারা থাকে, আজানের সময় যাতায়াত করে, কিন্তু কখনো সুযোগ হয়নি প্রত্যক্ষ করার। আমাদের বাসার ছাদের উপর দিয়ে শুনেছি ওদের যাতায়াতের রাস্তা, কিন্তু সেরকম ভাবে কখনো বিষয়টি মাথায় নেয়নি। আমি আর আমার বোন প্রায়ই রাতের বেলা ছাদে উঠে বসে থাকতাম, গল্প করতাম। তখন ছিল রমজান মাস। রাতের বেলা চুলায় রান্না করে আমার বোন ছাদে গিয়ে বসছে বাতাস খেতে। একটু পরে আমি আমার বোনকে পাঠিয়ে দেই চুলায় রাখা তরকারির অবস্থা দেখার জন্য। আমি একাই ছাদে রয়ে যাই। 5 মিনিট পর হঠাৎ মনে হলো চোখ আপনা আপনি আকাশের দিকে চলে গেল এবং পলকের মধ্যে স্পষ্ট দেখতে পেলাম বকের মতো ধবধবে সাদা ডানা বিশিষ্ট অনেক বড় একটা কিছু একদম কাছ দিয়ে উড়ে চলে গেল। সে কিছু একটা শব্দ করেছিল, কিন্তু সেটা অস্পষ্ট ছিল। এক মুহূর্তের মধ্যে আমার মনে পড়ে যায় আমার সারা শরীরে কেউ হাজার হাজার টনের পাথর বেঁধে দিয়েছে। গা ভারী কাকে বলে আমি সেদিন বুঝেছিলাম। মনে হচ্ছিল
এক ছুটে ছাদ থেকে নেমে যাই। দরজার খুব কাছেই ছিলাম, কিন্তু এক চুল নড়তে পারছিলাম না আমি। আল্লাহ আল্লাহ করতে করতে একটু পরই আমার বোন আসে, আর আমি কোনো রকমে ওকে নিয়ে চলে আসি। এরপর আর কখনো রাতে ছাদে যাই না। এরপর আমাদের বাসার নিচতলার আন্টিদের কাছে শুনেছি ওনার সাথে চলমান কিছু ঘটনা। ওনার বাসায় শুধু উনি আর ওনার বয়স্ক হাজবেন্ড আর 2 বছরের এক নাতি থাকেন। ছেলে আর ছেলের বউ ঢাকায় থাকেন। ওনাদের নাকি রাত বিরেতে অনেক ডিস্টারবেন্সের শিকার হতে হয়। যেমন কোনো জিনিস এক জায়গায় রেখে দিলে সেটা সেখানে আর পাওয়া যায় না। বাবুর দুধের বোতল রাতে ভরে রেখে মাথার কাছে রেখে দিলে সকালে উঠে দেখেন বোতলের তলায় সামান্য দুধ আর বোতল পড়ে আছে সোফার মধ্যে। রাতে ওনারা বড় টেবিল ফ্যান মাথার কাছে চালিয়ে ঘুমান। সকালে উঠে দেখেন ফ্যান ডাইনিং স্পেসে কাঁথ হয়ে পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। তবে দোতলায় আমাদের ফ্ল্যাটে আল্লাহর রহমতে আমরা এরকম ধরনের কোনো সমস্যার সম্মুখীন হইনি। কিন্তু আমার বিছানাটা যেহেতু একদম রুমের সব থেকে বড় জানালাটার সাথে লাগোয়া, তাই বেশিরভাগ সময় অনেক রাতে যদি জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে থাকা যায়, তাহলে এরকম অনেক অস্বাভাবিক দৃশ্য নজর কাড়ে। আমি এবং আমার বোন অনেক রাতে দেখেছি আগুনের মতো জলজলে স্কোয়ার শেপের বিরাট আকৃতির কিছু একটা ধীর গতিতে উড়ে উড়ে যাচ্ছে, থেকে থেকে নিভে যায়, আবার অদৃশ্য হয়ে যায়, আবার জলজল করে ওঠে। প্রথম প্রথম ভয় পেতাম, জানালা বন্ধ করে দিতাম। এখন নেশার মতো হয়ে গিয়েছে। পর্দা টেনে দিয়ে চুপচাপ দেখি কোন দিক দিয়ে উড়ে কোথায় যায়। তবে হ্যাঁ, প্রতিবার এক অদ্ভুত গা শিরশিরানি অনুভূতি হয়, অদ্ভুত এক ভয় লাগে। এই অনুভূতি বলে বা লিখে প্রকাশ করার নয়। পরিশেষে শুধু একটি কথাই বলবো, কোনোদিন ভাবিনি ছোটবেলায় দাদুর পাশে শুয়ে শুয়ে যে সমস্ত গল্প শুনতাম, যে জিনেরা আগুনের গোলার মতো জ্বলে জ্বলে উড়ে যায়, ওদের পাখা থাকে সাদা সাদা, সেই সব কিছু যে আজ এই বর্তমান যুগে আমি নিজে প্রত্যক্ষ করব, আপনার মাধ্যমে লিখে অন্যদের সেটা জানাবো, ভাবতেই অবাক লাগছে। কিন্তু কিছু জিনিস আসলেই হয়তো বাস্তব, কিন্তু আমরা নিজেরা প্রত্যক্ষ করি না বলেই সেগুলোকে ছেলেবেলায় শোনা রূপকথা বলে উড়িয়ে দেই। আসলে কি তাই? তাই যদি হতো তাহলে নদীর ঘটনা, গ্রামের ঘটনা, কবরস্থানের ঘটনা, মর্গের ঘটনা, লাশের ঘটনা, অ্যাম্বুলেন্সের ঘটনার মতো অনেক ঘটনা হাজারো মানুষের সাথে ঘটতো না। এগুলো হয়তো আমরা শুনেছি আমাদের দাদুর কাছ থেকে, দাদু শুনেছে তার দাদুর কাছ থেকে, কিন্তু যুগের পর যুগ এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। তাই আমার মনে হয় না এসব নিছকই রূপকথা। লিসনারদের কার কি মনে হয় এটা জানতে চেয়ে আজকের মতো এখানেই ইতি টানছি। রাসেল ভাইকে বলবো, আমি যতটুকুই শেয়ার করেছি, যতটুকু ঘটেছে এবং সাধ্যমতো গুছিয়ে লেখার চেষ্টা করেছি ততটুকু। কতটা আনন্দ দিতে পারলাম তা জানি না, কিন্তু যদি শোনানোর উপযুক্ত মনে করেন অবশ্যই শেয়ার করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। প্রিয় রাসেল ভাই, ভূত.com এর সাথে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, ঘড়িতে সময় রাত
11:25 আর এই মুহূর্তে আমাদের গেস্টও জয়েন করে ফেলেছেন। আমরা গেস্টের সাথে কিছুক্ষণের মধ্যেই কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদেরকে। আশা করছি আপনি আমাদের শুনতে পাচ্ছেন। এখনো পর্যন্ত যদি আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। সাব্বির জির ঘটনা চাই অনেকে লিখেছেন। সাব্বির জি আমার ধারণা একটু ব্যস্ত আছেন, সো সাব্বির জির ঘটনা শুনতে পারেন। আপনি যিনি জয়েন করেছেন, আমি বলবো যে আপনি একটু আনমিউট করে কথা বলতে হবে আপনাকে। আনমিউট করে কথা না বললে আমরা শুনতে পাবো না আপনাকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকেই দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন এমডি ইউসুফ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। আমি নামগুলো দিগন্ত আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন সাদিক রহমান, আমাদের সঙ্গে আছেন সজীব, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। আমরা বরং যে কমেন্টগুলো আপনারা পাঠাচ্ছেন সেই কমেন্টগুলো একটু স্ক্রিনে দিয়ে দিই। হ্যাঁ, স্ক্রিনে দিলাম এবং আপনারা নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন সেটা। যাই হোক, আমরা পুরোটা সময় যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আশা করছি আমাদের পরের ঘটনাটা শুনবেন। আমরা এই ঘটনাটি পেয়েছি যার কাছ থেকে তিনি নিজেই কোভিড আক্রান্ত ছিলেন এবং কোভিডের সময় আপনারা জানেন পুরো বিশ্ব থমকে গিয়েছিল এবং বিভিন্ন হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল। সেই সময় সাধারণত কোভিডের পেশেন্টদেরকে তাঁর কথা মতে, অর্থাৎ যিনি ঘটনা পাঠিয়েছেন তার কথা মতে বলছি, তিনি যে হসপিটালে ছিলেন সেই হসপিটালের নিয়ম অনুযায়ী রাখা হয়েছিল টপ ফ্লোরে এবং টপ ফ্লোরটা অনেকটাই আন্ডার কনস্ট্রাকশন মনে হয়েছিল তাদের কাছে। এবং এই আন্ডার কনস্ট্রাকশন মানে একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে তিনি ছিলেন একটা রুমের মধ্যে এবং তাকে খাবারও দেওয়া হতো ছোট্ট একটা জায়গা দিয়ে। এবং সেই খাবারটা তিনি সেই খাবারটা তিনি সেখান থেকে তাকে সংগ্রহ করতে হতো এবং সেই খাবার খেতে গিয়েই হঠাৎ করেই তিনি একদিন উপলব্ধি করলেন যে দরজার ওপাশে কাউকে তিনি দেখতে পাচ্ছেন, কাউকে তিনি অনুভব করতে পারছেন। সেটা নিয়ে এই ঘটনা, যেটা আমরা কিছুক্ষণের মধ্যে শুনবো। আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের আরও একজন অতিথি, তানজিদা লিজা, আমি নাম দেখতে পাচ্ছি এখন, এবং আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের শোতে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আমরা শুনতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে রাব্বি একটু কথা বলবেন আপনি এবং কথা বলে একটু বুঝিয়ে দেবেন জিনিসটা। কারণ যদি আপনি হেডফোন ইউজ করে থাকেন তাহলে হেডফোনের প্রবলেম, আর যদি হেডফোন ইউজ করে না থাকেন তাহলে বলবো যে হেডফোন সহ কথা বলুন, তাহলে হয়তো আমরা শুনতে পাবো। কোনো একটা কারণে আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ফিরে এসে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। চলুন কথা না বাড়িয়ে আমরা যাই আমাদের পরবর্তী ঘটনায়। শব্দটা ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যারা ঘটনা পাঠান তারা মাঝে মাঝে ঘটনা সংগ্রহ করেও আমাদের কাছে পাঠিয়ে দেন, আর সেই জন্যই ভূত.com এগিয়ে যায়। সেই জন্যই আমরা প্রতি সপ্তাহে ফিরে আসতে পারি। সাবিত আলম আমাদের একজন মডারেটর এবং তিনি ঘটনা সংগ্রহ করেছেন একজন আপুর কাছ থেকে। সেই আপুর ভাষাতেই ঘটনাটি তিনি আমাদের পাঠিয়েছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চাই। ঘটনার ভেতরে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। আজকের এই ঘটনাটি আমার সঙ্গে কিছু বছর আগে ঘটেছিল। সে সময় পুরো বিশ্বেই করোনা ভাইরাস ছড়াতে শুরু করেছিল। আমার জন্মস্থান নারায়ণগঞ্জ। আমাদের ফ্যামিলি প্রায় 40-45 বছর ধরে এখানেই থাকে। সেই দীর্ঘ সময়ে আমরা অনেক কিছু দেখেছি, শিখেছি, মানিয়ে নিয়েছি। কিন্তু করোনার সময়ের অভিজ্ঞতা একেবারেই আলাদা ধরনের। কেমন এক দম বন্ধ করার সময়, যেটা স্মরণ করলে এখনো বুক ধক করে ওঠে। কোভিড ছড়াতে শুরু করার পরপরই মানুষের মধ্যে আতঙ্ক দ্রুত বাড়তে থাকল। প্রথম দিকে সবাই ভাবছিল এসবই গুজব, এমন কোনো রোগী হয়তো নেই। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট আসছিল। কেউ বলছে এটা রাজনৈতিক নাটক, কেউ বলছে বড় কোনো পরিকল্পনার অংশ, কেউ আবার বলছে মিডিয়া অতিরঞ্জিত করছে বিষয়টিকে। বহির্বিশ্বে যেমন কথাবার্তা চলছিল তেমনি আমাদের দেশেও চলছিল। দেশের নানা প্রান্তে থাকা আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকেও ভিন্ন ভিন্ন কথা শোনা যেত। এখানে অনেকে বলতো এটা চীনের ষড়যন্ত্র, আর ওখানে কেউ কেউ বলতো এটা মুসলমানদের বিরুদ্ধে
বড় কোনো ষড়যন্ত্র। কথাগুলো শুনতে শুনতে কখনো রাগ হতো, কখনো হাসিও পেত, আবার কখনো মনে হতো মানুষ ভয় পেলে এভাবেই হয়তো ব্যাখ্যা খোঁজে। শুরুতে যেহেতু আমাদের আশেপাশে কেউ আক্রান্ত হয়নি, তাই বিষয়টার প্রভাব কি হতে পারে তা আমরা বুঝতেই পারিনি। বাস্তবতা যখন সামনে এসে দাঁড়ালো, তখনই বোঝা গেল এমন গুজব, এমন অবিশ্বাস আসলে কতটা বিপজ্জনক হতে পারে। কোভিড যখন বাড়তে শুরু করলো, তখন পরিস্থিতির রং পাল্টে গেল। আমাদের নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আক্রান্ত হতে শুরু করলো। খবর আসতে লাগলো অমুকের জ্বর, অমুকের কাশি, অমুকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে গেছে, তমুকে আইসোলেশনে, আরেকজনের রিপোর্ট পজিটিভ। যখন পরিচিত মানুষেরা আক্রান্ত হয়, তখন ভয়ের মাত্রা ছাড়িয়ে যায়। মানুষ এমনভাবে সাবধান হতে লাগলো যে কেউ কেউ যেন অ্যাস্ট্রোনটদের স্যুট পরে বাইরে বেরোতো। যারা অফিসে যেত তারা মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড, স্যানিটাইজার সব মিলিয়ে এক নতুন পোশাকের মতোই সাজিয়ে নিত নিজেকে। কারো হাতে স্যানিটাইজার স্প্রে, কারো ব্যাগে অতিরিক্ত সাবান, ওয়াইপস, টিস্যু, বাতাসে সারাক্ষণ ব্লিচ আর ডিটারজেন্টের গন্ধ ভাসত। দরজা, লিফটের বোতাম, কার্ট হ্যান্ডেল, মেল বক্স সবকিছু যেন সম্ভাব্য হুমকি। আমাদের বাড়িতেও কঠোর সতর্কতা ছিল। আমার স্বামী আর বাচ্চারা সবাই খুব সাবধানে থাকতো। কারো সঙ্গে সরাসরি দেখা করতো না, বাজার করতে হলে অনলাইনে করত, দরজার সামনে প্যাকেজ রেখে ডেলিভারি ছেড়ে যেত। আমরা প্যাকেটের বাইরেটা সাবধানে পরিষ্কার করে তবেই ঘরে ঢোকাতাম। স্যানিটাইজার নিয়মিত ব্যবহার করতাম। বাইরে যাওয়ার জন্য আলাদা কাপড় থাকতো। ফিরে এসে সঙ্গে সঙ্গে সেই কাপড় খুলে ধোয়ার ঝুড়িতে, তারপর শাওয়ার, তারপর ঘরের পোশাক। জুতোগুলো আলাদা করে রাখতাম। চাবি, ফোন, ওয়ালেট সবকিছুর ওপরেও সাবধানী পরিষ্কার। এত কিছুর পরও আমি কোভিডে আক্রান্ত হয়ে গেলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তখনকার অজানা ভয়ে প্রথম আক্রান্তদের একজন হওয়া মানুষকে ভেতর থেকে কেমন কাঁপিয়ে দিতে পারে। আমাদের এলাকায় হয়তো আমি প্রথম দিকের একজন রোগী ছিলাম। মেডিকেল টিম বাড়িতে এসে নমুনা নিল। সাদা পিপি স্যুটে ঢেকে থাকা কয়েকজন মানুষের সাথে দরজার সামনে কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। পরের দিন নিশ্চিত হয়ে গেল রিপোর্ট পজিটিভ। আমি মনে মনে ভাবছিলাম হয়তো ভুল হবে, হয়তো রিপোর্ট নেগেটিভ আসবে, কিন্তু ওখানেই প্রমাণ হয়ে গেল। যাই হোক, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তখন হাসপাতালগুলো কোভিড রোগীদের জন্য সবচেয়ে ওপরের তলাটা আলাদা করে দিয়েছিল। আমি যখন ওই তলায় ঢুকলাম, তখন মনে হলো পুরো তলাটা যেন অর্ধেক নির্মাণাধীন। কোথাও কোথাও দেয়াল নতুন, কোথাও পুরনো প্লাস্টার উঠে গেছে। কিছু ঘরের ভেতরে কাজ চলছে, কিছু ঘর নতুন করে তৈরি হচ্ছে, আবার কোথাও পেইন্ট করা হচ্ছে, কোথাও এখনো দেয়ালের পেইন্ট ছাড়াই খোলা। লাইটেরও কোনো সঠিক ব্যবস্থা ছিল না। কিছু ঘরে আলো জ্বলছে, কিছু বারান্দা অন্ধকারে ডুবে আছে, কোথাও একটা ফ্লোরেসেন্ট লাইট ঝিকিমিকি করে অনবরত কাঁপছে। আবার কোনো কোনো অংশে সম্পূর্ণ অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে আসা হালকা আলো মেঝেতে লম্বা ছায়া ফেলছে। এয়ার কন্ডিশনের মৃদু গুমগুম শব্দ, দূরে কোথাও মনিটরের বিপ, আর মাঝে মাঝে টায়ারের মতো স্ক্র্যাবারের গড়িয়ে যাওয়ার শব্দ একটা অচেনা শূন্যতার অনুভূতি তৈরি করছিল। ভর্তি হওয়ার পর বুঝলাম রোগ ছড়ানো ঠেকাতে এখানে কড়া নিয়ম। আমার রুমের ভেতরের দরজা লক খুলে নেওয়া হয়েছে, যাতে আমি নিজের ইচ্ছায় দরজা খুলে বাইরে যেতে না পারি। খাবার দেওয়ার জন্য দরজা একটা ছোট জানালা, ওইটা দিয়েই ট্রে ঢুকে যায়। আমি ট্রে টেনে নিই, আবার দরজার ওটা বন্ধ হয়ে যায়। আমার দরজার বাইরে থেকে বিশেষ চাবি দিয়ে খোলা যায়, সেটাও সীমিত কয়েকজনের কাছে থাকে। এই ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে অকারণে কেউ ভেতরে না আসে, অকারণে কেউ বাইরে না যায়। আমার কাছে মোবাইল ছিল, সেটাই ছিল বাইরের জগতের সঙ্গে একমাত্র সংযোগ। দরকার হলে ফোন করতাম, না হলে চুপচাপ শুয়ে থাকতাম। স্বামী আর বাচ্চাদের সঙ্গে ভিডিও কলে কথা হতো। ওদের মুখ দেখলেই যেন একটু শান্তি পেতাম। কিন্তু যারা কখনো দীর্ঘ সময় একা, বন্ধ, নীরব জায়গায় থেকেছেন, তারা জানেন নিস্তব্ধতারও একটা শব্দ আছে। আমার ফ্লোরটা এত নীরব থাকতো, দূরে করিডোরে কেউ হেঁটে গেলে জুতার স্পষ্ট শব্দ কানে আসতো। কখনো মনে হতো মেঝের ওপর রাবারের সোল একটু ঘষা খেয়ে এক ধরনের টান টান শব্দ তুলছে। আবার কখনো পা ফেলতে ফেলতে কেউ থেমে দাঁড়িয়েছে, নিঃশ্বাস ফেলছে।
তারপর আবার হাঁটছে। এই নিস্তব্ধতার মধ্যেই এক রাতে এমন একটা ঘটনা ঘটল যেটা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো আমার রুমের দরজা খোলা। তারপর কেউ ভেতরে ঢুকে দরজাটা আবার আস্তে করে বন্ধ করে দিল। যে কেউই হোক, সে সোজা আমার বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে এমন আওয়াজ আসতে লাগলো যেন কেউ বাথরুম পরিষ্কার করছে। টাইলসের উপর ব্রাশ ঘষার শব্দের মতো, টয়লেটের ফ্ল্যাশের ধোঁয়াটে পানি পড়ার মতো, কখনো কলের নিচে বালতি রাখা হলে যেমন ধূপ ধূপ শব্দ হয় তেমন। আমি ঘুম থেকে চোখ মেলে তাকালাম। জানালার ফাঁক দিয়ে একটা হলদেটে আলো বিছানার পাশে এসে পড়েছে। মুহূর্তে বুঝতে পারলাম না এটা দিনের সময় নাকি রাত। ঘড়ি দেখলাম 3টা। মনে হলো হয়তো হাসপাতালের স্টাফদের মধ্যে কেউ ক্লিনার এসে আমার বাথরুম পরিষ্কার করছে। আমি নড়লাম না, ভেবেই নিলাম কাজটা করে যাক। এমনিতেই বাথরুম কিছুটা ঝাপসা লাগছিল। এই ভাবতে ভাবতেই আবার চোখ ঘুমে জড়িয়ে এলো। সকালে ডাক্তার যখন ভিজিটে এলেন, আমি ওনাদের জিজ্ঞেস করলাম ক্লিনারদের আসার সময় কখন। বললাম যদি সকালে না আসে তাহলে অন্য সময় এলে আমার রুমটাও যেন একটু পরিষ্কার করে দেয়। ওনাদের চেহারা দেখে মনে হলো তারা অবাক হচ্ছেন। তারপর বললেন সকালে আসবে কি না সে সিদ্ধান্ত হলে আপনাকে জানাবো। আমি বললাম কিন্তু একটু আগে তো ক্লিনার এসেছিল আর আমার বাথরুমও পরিষ্কার করে গেছে। ডাক্তার আমার কথা শুনে স্তম্ভিত হলেন। তারপর বললেন আপনি চিন্তা করবেন না, আমি সন্ধ্যায় আবার ভিজিটে আসব। আসলে আমি প্রথমে আমাদের পলিসির ব্যাপারটা নিশ্চিত হয়ে নেই, তারপর আপনাকে জানাই। আমি বললাম ঠিক আছে। সারা দুপুর অস্থিরতায় কেটে গেল। একদিকে শরীর দুর্বল, অন্যদিকে মাথার ভেতর ঘুরপাক খাওয়া প্রশ্ন। আমি যা শুনেছি সেটা কি সত্যিই ঘটেছিল নাকি জ্বর আর ওষুধ মিলিয়ে স্বপ্নের মতো কিছু হয়েছিল? বিকেলে যখন ডাক্তার সাহেব ফিরে এলেন তখন বললেন এখনো পর্যন্ত হাসপাতাল প্রশাসন কোনো ক্লিনারকে কোভিড রোগীর রুমে পাঠানোর অনুমতি দেয়নি। আপনার রুমের দরজার ভেতরের লক সরিয়ে নেওয়া হয়েছে, তাই আপনি নিজে খুলতে পারবেন না। আর দরজা বাইরে থেকে খোলা যায়, তবে তার চাবি কেবল ডাক্তারের কাছে। রুটিন অনুযায়ী খাবারও সেই ছোট জানালা দিয়েই দেয়া হয়। যদি সত্যিই কেউ আপনার রুমে ঢুকতে পারে সে আর বাইরে ফিরে যেতে পারবে না, কারণ রুমের ভেতর থেকে কেউ দরজা খুলতে পারে না। আমি ডাক্তার সাহেবের কথা শুনে থমকে গেলাম। যে আওয়াজ আমি এত স্পষ্টভাবে শুনেছি, যদি কেউ না এসে থাকে তাহলে সেটা কি ছিল? তারপর নিজেকে বললাম হয়তো এটা আমার স্বপ্ন, হয়তো অচেতন অবস্থায় সব শুনেছি। নিজের মনকে বোঝালাম বেশি ভাবার দরকার নেই, শরীর সুস্থ করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকেনি। পরের দিন দুপুরে আমি খুব বেশি ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরে বেশি ঘুম হওয়ার কারণে রাতে আর কিছুতেই ঘুম আসছিল না। রাত প্রায় 2টা কিংবা 2:30 বাজতে চলেছে। ঘুম নেই, মাথা ভার। হঠাৎ করিডোর থেকে কারো হাঁটার আওয়াজ শুনতে পেলাম। প্রথমে একজনের পায়ের শব্দ, তারপর ধীরে ধীরে যেন আরো কয়েকটা পদধ্বনি মিশে গেল। মনে হলো 5 জনের মতন লোক হাঁটছে। আমার রুমের দরজায় একটা ছোট্ট সাইন লাগানো ছিল, তার পাশে একটা সরু ফাঁক, সেখান দিয়ে বাইরের দৃশ্যটা কিছুটা দেখা যেত। আমি উঠে দরজার কাছে গেলাম, নিঃশব্দে দাঁড়িয়ে বাইরে তাকালাম। করিডোরের কিছু অংশে অন্ধকার, কিছু অংশে ক্ষীণ আলো। দূরের দেয়ালে আধো অন্ধকারে কিছু ছায়া নড়ে উঠল, যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল। নির্মাণ কাজের কারণে লাইটের ব্যবস্থা অসম্পূর্ণ ছিল, তাই অন্ধকার আর আলো মিলেমিশে এক ধরনের অনিশ্চয়তার পর্দা তৈরি করেছিল। কয়েক মুহূর্তের মধ্যে সবকিছু আবার নিস্তব্ধ। সেই নিস্তব্ধতা যেন আরো ভারী, আরো টান টান। আমি তখন মনে মনে বললাম ঠিক আছে, আমি একা নই। এই ফ্লোরে আরেকজন, 2জন, হয়তো কয়েকজন রোগী আছে। এই ভাবনায় নিজেকে একটু সান্ত্বনা দিলাম। সকালে ডাক্তার ভিজিটে এলেন। আমি তাকে সব বললাম রাতে আমি 4-5 জনের মতো মানুষের পদচারণা শুনেছি। ডাক্তার সঙ্গে সঙ্গে তার স্টাফদের ডাকলেন। বললেন রাত 2:30টার সময় এই ফ্লোরে কেউ এসেছিল? স্টাফরা মাথা নেড়ে না বলল। ডাক্তার জানালেন তিনি সিসিটিভি ফুটেজ দেখবেন এবং সন্ধ্যায় আমাকে জানাবেন। সারা বিকেল আমার অস্থিরতায় কাটল।
একদিকে শরীরের দুর্বলতা, অন্যদিকে অজানা ভয়ের সঙ্গে যুক্ত হলো এক ধরনের কৌতূহলী আতঙ্ক। যদি ফুটেজে কিছু না দেখা যায়, তবে যা দেখলাম, যা শুনলাম, সেগুলো কি? সন্ধ্যায় ডাক্তার সাহেব এলেন, বললেন ফুটেজে দেখা গেছে রাত 9টার দিকে স্টাফরা খাবার রাখতে এসেছিল। তারপর থেকে এই ফ্লোরে নাকি আর কাউকে দেখা যায়নি। তারপর তিনি বললেন, আপনি যেই সময়ের কথা বলছেন সেটা রাত 2টা থেকে 2:30-এর মধ্যে। আমি সকাল 4টা পর্যন্ত ফুটেজ স্ক্যান করে দেখেছি, তবে ওই সময় বা তার আশেপাশেও কাউকে দেখা যায়নি। কথা শুনে আমার বুকের ভেতরটা শুকিয়ে গেল। মনে হলো আমি যেন একটা ফাঁকা ঘরে হেঁটে চলেছি, যেখানে প্রতিটি শব্দ আমার কানে বাজছে, কিন্তু কোনো দৃশ্যমান মানুষ নেই। আমার আত্মীয়দের সঙ্গে প্রতিদিন হোয়াটসঅ্যাপে কথা হতো, খবর দিতাম কেমন আছি, কি ওষুধ চলছে, জ্বর কেমন। ওদের অনেকেই বলতো হয়তো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই এমন হ্যালুসিনেশন হচ্ছে। আমি চাইতাম মানুষ এমন কথাই বলুক, কারণ যদি সত্যি এসবকে সত্যি বলে কেউ ধরে নিতে শুরু করে, তাহলে ওই ঘরে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। তাই আমি বেশি কথা বলতাম না। যারা ভূত প্রেতে বিশ্বাস করে না, তাদের সাথে তর্কে যেতাম না। ওদের যুক্তির কাছে নিজেকে বুঝিয়ে বলতাম, এখানে কিছু নেই, এই ফ্লোরে ভয়ের কিচ্ছু নেই। কিন্তু হৃদয়কে কি এত সহজে চুপ করানো যায়? ভেতর থেকে একটা কণ্ঠ বলে ওঠে, এই ফ্লোরে কিছু একটা আছে। আমার মন এতটা বোকা নয়। প্রতিদিন কোনো না কোনো ভাবে একটা না একটা ঘটনা ঘটত। কখনো রাত 12টার সময় মনে হতো কেউ বাইরে ধীরে ধীরে হাঁটছে, তারপর কোথাও গিয়ে থেমে আবার ফিরে আসছে। কখনো কাঁচের প্যানেলে কারো ছায়া ভেসে উঠত। একবার, দুইবার এই ব্যাপারটা ডাক্তারের কাছে বলেছিলাম, তারা হেসে উড়িয়ে দিয়েছিল। জানা গেল তারা এসব পরকাল, আত্মা, জিন, ভূত এই ধরনের ব্যাপার বিশ্বাস করে না। আমি সারা রাত ভয়ে কাটাই। দিনের বেলা স্বামী ফোন করে বলতেন, এসব তোমার মাথার ভুল। তার কথা শুনে পরের রাতটুকু কাটানোর সাহস পেতাম। এক রাতে এমন একটা ঘটনা ঘটল যেটা সীমা ছাড়িয়ে গেল। রাত প্রায় 1টা, হঠাৎ আমার দরজায় কড়া নাড়ার আওয়াজ। আমি বিছানা থেকে উঠে দরজার দিকে তাকালাম। বাইরে থেকে জিজ্ঞেস করলাম, কে ওখানে? তখন বাইরে থেকে একটা আওয়াজ আসলো। শব্দটা ঠিক সুরেলা নয়, আবার পুরোপুরি কর্কশ নয়, বরং একটা টানা গুনগুনের মতো। যে কেউ কাঁচের দিকে তাকিয়েছিল। তার ছোট ছোট হাত জানালার নিচে দেখলাম, ইশারা করছে, দরজা খোলার মতো হাত নাড়ছে। শুরুতে যে আওয়াজটা ছিল সেটা কিছুটা বাচ্চা সুলভ, নরম, যেন অনুনয় করছে। কিছুক্ষণ পরে সেই আওয়াজটা ধীরে ধীরে ভারী হয়ে উঠতে লাগলো। শব্দে একটা চাপা গর্জন, একটা অথর্ব গভীরতা। শব্দটা এত ভারী হয়ে গেল যে আমার বুকের ভেতরটা যেন পাথর চাপা দিয়ে বসল। আমি বিছানায় শুয়ে পড়লাম, চোখ শক্ত করে বন্ধ করলাম, চেয়ারের কাছে মাথা নামিয়ে ফেললাম, কানে হাত চেপে ধরলাম। নিজের নিঃশ্বাসের শব্দই তখন সবচেয়ে জোরে শোনা যাচ্ছিল। একটু পরেই আওয়াজটা থেমে গেল। বুঝতেই পারলাম না রাতটা কখন, কিভাবে কেটে গেল। কখন ঘুমিয়ে পড়েছি তাও জানি না। সকালবেলা উঠে আমি আমার স্বামীকে ফোন করলাম। রাতের সেই ঘটনার কথা মনে পড়তেই গা কাঁটা দিয়ে উঠল। আমার স্বামী বলতে লাগলেন, দেখো 13 দিন হয়ে গেছে, আজই শেষ রাত, যেভাবেই হোক রাতটা পার করো, ইনশাল্লাহ আমি সকালে নিজে তোমাকে নিতে আসব। তার মুখ থেকে 13 দিন কথাটা শুনে আমার মনে পড়ল এখানে থাকতে থাকতে দিনগুলো কিভাবে এক একটা দীর্ঘ নিঃসঙ্গ গোলক ধাঁধার মতো কেটেছে। সত্যি কাল আমি মুক্ত হচ্ছিলাম। আসলেই এমন একটা অনুভূতি হচ্ছিল যে যেন কোনো খাঁচার ভেতর থেকে মুক্তি পাচ্ছি। সারাদিন নিজের মনকে বুঝিয়ে যাচ্ছিলাম, আজ শেষ রাত, কাল নিজের বাচ্চাদের কাছে থাকবো, নিজের বাড়িতে থাকবো। শুধু এই একটা চিন্তা বারবার মনে এনেছে, যেন রাতে কেউ আমাকে জাগাতে না আসে। আমি রাত 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ভাবলাম যদি এখন ঘুমাই তাহলে সকালে ঠিক 9:10 উঠে পড়ব, গোছগাছ করব, ছাড়পত্র নিয়ে চলে যাব। কিন্তু রাত 2টায় কেউ আমাকে জাগিয়ে দিল। এমন লাগলো কেউ যেন হাত দিয়ে সরাসরি আমার কাঁধ স্পর্শ করছে, আমার বিছানার চাদরটা হালকা টান দিচ্ছে। আমি চমকে উঠে চারপাশে তাকালাম।
রুমের লাইট জ্বলছিল, দরজার নিচের ফাঁক দিয়ে করিডোরের আলো বিছানার কাছে এসে পড়ছে। কোনো শব্দ নেই, কোনো মানুষ নেই। নিজের ওঠার কারণও বুঝতে পারলাম না। তারপর মাত্র 15 মিনিট গেল, বাইরে করিডোর থেকে কোনো মেয়ের গুনগুন করার আওয়াজ ভেসে আসলো। শব্দটা নরম কিন্তু টানা, যেন কেউ একই সুরে অনবরত গান গাইছে। এমন লাগছিল সে গুনগুন করতে করতে আমার রুমের সামনে দিয়ে যাচ্ছে। আমি উঠে তাড়াতাড়ি দরজার কাছে গেলাম। ছোট জানালার ফাঁক দিয়ে তাকালাম। শুধু পেছনের দিকটা দেখতে পেলাম, যেখানে এক মেয়ের বড় বড় চুল কোমর পর্যন্ত ঝুলে আছে। তার হাঁটার ছন্দে চুলগুলো নরমভাবে দুলছে। গায়ের কাপড়ের ছায়া, ঝাপসা আকৃতি আলো আঁধারের খেলায় একেবারে স্পষ্ট, আবার পরক্ষণেই একেবারে অদৃশ্য। আমার বুকের ভেতরটা ঠক ঠক করে কাঁপতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে ভিডিও কল করে আমার স্বামীকে ডাকলাম। ওরা ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে ফোন ধরলো। বললাম, তুমি আমার চোখ দিয়ে দেখো বাইরে কে ঘুরছে। আমি ফোনের ক্যামেরাটা দরজার দিকে ওই ফাঁকের ভেতর দিয়ে ঢুকিয়ে দিলাম, কিন্তু সেখানে নিস্তব্ধতা ছাড়া আর কিছুই নেই। লম্বা করিডোর, এক এক করে জ্বলতে থাকা কয়েকটা আলো, তারপর অন্ধকার। কোনো প্রতিধ্বনি নেই, কোনো ছায়া নেই। আমি আর কিছু বললাম না। পুরো রাতটাই স্বামীর সঙ্গে ভিডিও কলে কাটিয়ে দিলাম। ফোনটা বিছানার কাছে রেখে দিলাম। মাঝে মাঝে আমরা দুজনেই চুপ করে থাকতাম। শুধু একে অপরের নিঃশ্বাসের শব্দ, দূরের কোনো ক্লিক, কোনো বিপ, কোনো অকারণ দমকা হাওয়ার আওয়াজ, এগুলো শুনে শুনে রাত পার হলো। সকাল হলে আমার স্বামী আর বাচ্চারা আমাকে নিতে এসে গেল। দরজা খুলে যখন আমাকে তারা দেখল, আমার মুখ দেখে তারা অবাক। বাচ্চারা হাসি মুখে বলল, মা, তোমার তো খুশি হওয়ার কথা, আল্লাহ তোমাকে এই রোগ থেকে বাঁচিয়েছেন। আমি ওদের মাথায় হাত বুলিয়ে দিলাম। বাচ্চারা জানতো না আমার রাতগুলো কিভাবে কেটেছে। আমার স্বামী ভালো করেই জানতো আমি ভেতরে ভেতরে কি কষ্ট পেয়েছি। গাড়িতে উঠে আমি আমার স্বামীকে বললাম, আমার মনে হয় আমি দেহে প্রাণ ফিরে পেলাম। প্রতি রাতে যা যা আমি দেখেছি আর বুঝেছি, তাতে এখনো আমার ভয় হচ্ছে। আমার স্বামী বললেন, এই মুহূর্তে দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। আমি চেয়েছিলাম তোমাকে অন্য কোথাও শিফট করতে, কিন্তু মিডিয়াতে যা হচ্ছে, হাসপাতালগুলো যেভাবে চাপের মুখে, এখন এসব নিয়ে মাথা ঘামিও না। আমি তার কথা শুনে চুপ করে গেলাম। বুঝলাম তার কথায় যুক্তি আছে। এই মুহূর্তে শান্তভাবে ঘরে ফেরা, সুস্থ হওয়া, এটাই সবচেয়ে জরুরি। সেই রাতগুলোর কথা মনে পড়লে এখনো শরীর শিউরে ওঠে। যদি আমাকে ওখানে আর একদিনও থাকতে হতো, হয়তো আমার ভেতরের বাকি শক্তিটুকুও শেষ হয়ে যেত। কিন্তু আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি, সেটা শুধু ভয়ের কারণে নয়, বরং তার চেয়েও বেশি কিছু। আমি জানি কেউ শুনে বলবে এটা মন গড়া কাহিনী, কেউ বলবে জ্বরের ঘোর, কেউ বলবে নিঃসঙ্গতার ধোঁয়া, চোখের ধোঁকা। আমি তর্ক করি না, আমি শুধু বলি আমি যা দেখেছি তাই বলছি। আমি কখনো কোনো ঘটনা বানাইনি, নতুন কোনো চরিত্র যোগ করিনি, শুধু যা আছে তাই ছিল। আমার ঘটনা এখানে শেষ, কিন্তু ওই ফ্লোরের নীরবতা, ওই করিডোরের আধো আলো, ওই দরজার কড়া নাড়া, ওই শব্দের ভার, ওই লম্বা চুলের মেয়ের পেছন দিকে হেঁটে চলা, এসব আমার ভেতরে কোথাও একটা জায়গা জুড়ে বসে আছে। আল্লাহর কাছে শুকরিয়া, আমি ফিরে এসেছি বাচ্চাদের কাছে, স্বামীর কাছে, নিজের বাড়িতে। আমি জানি আমি আর কখনো ওই ফ্লোরে ফিরে যেতে চাই না। কিন্তু যদি কখনো অন্ধকার ঘরে একা থাকি, যদি কখনো নিস্তব্ধতা খুব বেশি ভারী হয়ে ওঠে, আমি মনে মনে একটা সূরা পড়ি, চোখ বুঝে বলি, তুমি আছো, তুমি দেখছো, তুমি আমায় রক্ষা করবে। তারপর ধীরে ধীরে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। প্রিয় লিসেনার্স, আজ এই পর্যন্তই। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। এই ঘটনার কোনো ব্যাখ্যা আপনাদের কাছে থাকলে অবশ্যই আমি সেটা জানতে চাইব। আমার কাছে মনে হয়েছে যদি অন্যভাবেও কেউ ব্যাখ্যা দেন, যদি মনে করেন যে না, এখানে আরও কোনো ব্যাপার আছে,
হ্যাঁ, হতে পারে। কোভিডের সময় হাসপাতালগুলোতে মানুষ যেমন ভর্তি হচ্ছিল, প্রচুর মানুষ ওই সময় মৃত্যুবরণও করেছেন। এবং সেখান থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে কিনা, সেই মেয়েটি কে ছিল, তিনিও কি একজন পেশেন্টই ছিলেন কিনা, যিনি ভালো হয়ে চলে গেছেন নাকি ওখানে মারা গেছেন, এই বিষয়গুলো তো আসলে অজানা। এই বিষয়গুলো আসলে খুঁজে পাওয়া সম্ভব না। তবে আমি এইটুকু বুঝতে পারছি যে আপনি ওই সময় কিরকম অনুভব করেছেন, এটা বুঝতে আমার আসলেই একদমই কোনো সমস্যা হয়নি। এবং যারা শুনেছেন তারাও নিশ্চয়ই অনুভব করেছেন, চোখে দেখতে পেয়েছেন সেই সব দৃশ্যাবলী। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হাজাবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ঘড়িতে সময় রাত 11:52। আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথি। আমার মনে হয় যে তিনি এখন আমাদের সাথে সংযুক্ত হতে পেরেছেন। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। শুরুতেই আপনি যদি একটু আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা যদি একটু বলতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ রাসেল ভাই। আমি তানজিদা লিজা, ঢাকা ধানমন্ডি থেকে বলছি। আমি ওকে। আজকে আমার নানির সাথে ঘটে যাওয়া জিন সম্পর্কিত একটি ঘটনা বলছি। প্লিজ, আপনি এটা এবারই কি প্রথম আমাদের সঙ্গে, সেটা যদি একটু সবাইকে বলতেন তাহলে সবার জন্য একটু সুবিধা হতো। গত মাসে একটা ঘটনা বলেছিলাম। রাইট, সেটাই। সো আপনি সেকেন্ড টাইম আমাদের সাথে যুক্ত হলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। এবং আপনি আজকে যে ঘটনাটি বলবেন, চলুন আমরা দেরি না করে সেই ঘটনাটা শুনে ফেলি। চলুন শুরু করি। ধন্যবাদ রাসেল ভাই। আমি ঘটনা শুরুর আগে আমি যে জায়গার ঘটনা, সেই জায়গার একটু বিশ্লেষণ দিয়ে নিই, আর না হলে আসলে ঘটনাটা বুঝতে একটু সমস্যা হবে। আমি বড় হয়েছি ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে। সেটা একদমই কুর্মিটোলা ক্যান্টনমেন্ট বা নতুন এয়ারপোর্টের পেছন সাইড যেটা বলে। আমি বিএ শাইন কলেজ স্টুডেন্ট ছিলাম। তো আর আমার মা সেই স্কুলেরই চাকরিজীবী ছিলেন বিধায় আমাদের বাসাও সেখানেই ছিল। তো আমাদের বাসাটা এমন ছিল যে আমাদের বাসার মানে 3টা রুম, তারপরে হচ্ছে একটা খোলা জায়গা যেখানে হচ্ছে আমরা গোসল বা অন্যান্য যাবতীয় কাজ করি, তারপরে রান্নাঘর, এরপরে আমাদের বিশাল উঠান যেখানে আমাদের আম গাছ, আতা গাছ, বেল গাছ, কাঁঠাল গাছ এবং অন্যান্য আরো অনেক গাছ। মা যেহেতু গাছ ভালোবাসতেন, তো গাছ ছিল। এরপরে ছিল টয়লেট, তারপরে পেছনে আবার একটা জংলার মতো অনেক খালি একটা জায়গা। তো ঘটনাটা আমার নানির সাথে ঘটে। এটা 1994 সালের ঘটনা। আমি ঘটনাটি বলছি। যেহেতু আমি ওই সময় মাত্র 12-13 বছরের, তারপরও নানির ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেই সময় নানু আমাদের সাথে ঘুরতে আসে। আমাদের বেসিক্যালি বাড়ি হচ্ছে ময়মনসিং, নানু ময়মনসিংয়েই থাকেন, কিন্তু আমাদের সাথে কয়েকদিনের জন্য ঘুরতে আসে। দুপুরবেলা গোসলের পরে নানি নামাজ পড়তে যান। সেই থেকে হঠাৎ করে নামাজ পড়া অবস্থায় তিনি হঠাৎ করে তার বা হাত নাড়াতে পারছেন না। নানি যেহেতু মানে আগে থেকেই জিন নিয়ে, মানে আমার মাকে জিনে ধরেছিল, সেটা আমার নানি নিজে রিমুভ করেন। এরকম অনেক ছোটখাটো ঘটনা আছে যেটা নানির সাথে সবসময় ঘটেছে। তো যার কারণে নানি আর কি বিষয়টা বুঝতে পারতেন। কিন্তু যেহেতু নামাজের মধ্যে হঠাৎ করে হাতের ব্যথা এবং হাত
নাড়াতে পারছেন না, তো নানি আসলে জিনিসটা বুঝতে পারছেন না যে হঠাৎ করে এরকম কেন হলো। তারপরও নানা দোয়া দরুদ পড়ে হাতের মধ্যে সমানে নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে সমানে ফু দিচ্ছে, বাট হাত নাড়াতে পারছেন না। তো এরপরে মামারা খালারা সবাই ঢাকায় নানা ডাক্তার দেখায়, অনেক ডাক্তার দেখানো, কিন্তু কোনো ডাক্তারই তার হাতে কোনো সমস্যা বলতে পারছে না। শুধু বলতেছে যে হাতে ব্যথা, সমস্যা নেই, গরম শ্যাক দেন বা এই ওষুধ মাখেন, ওষুধ ব্যথার ওষুধ খান। কিন্তু ব্যথার ওষুধ খেলেও ওষুধ ব্যথা কমতেছে না, মানে সে হাত নাড়াতেই পারছে না, একদম হাত অবশ হয়ে যায়। এভাবে করে চলতে থাকে হচ্ছে প্রায় 3 মাসের মতো। আমার মামা একজন মেজর, উনি ছিলেন তখন বান্দরবনে। তো সেখানে থেকে উনি যখন ঈদের ছুটিতে বাসায় আসে, তখন নানুকে সবাই মানসিং নিয়ে যায়। নানা মামা ওখানে দেখে বলে যে ঠিক আছে, ডাক্তাররা যখন কিছু করতে পারছে না, আমার কাছে একজন কবিরাজ আছে, আমি তাকে নিয়ে আসি। তো যার কারণে সেই কবিরাজকে বান্দরবন থেকে নিয়ে আসা হয়। এখানে একটু বলে রাখা ভালো, আমার মামা যেহেতু আর্মি পার্সন, উনি এসব অলৌকিক বিষয়ে উনি একেবারেই বিশ্বাস করতেন না। তার সাথেও ঘটে যায় কি একটা ঘটনা, যার কারণে উনি বিশ্বাস করতে বাধ্য হন। মানে আমার মামা যখন বান্দরবনে ছিলেন, যে রেজিমেন্টের আন্ডারে উনি ছিলেন, সেই রেজিমেন্টের দায়িত্বে ছিলেন, সেখানে যে গার্ড, রাত্রেবেলা যারা গার্ড দেয়, তাদের মধ্যে একজন আপনার ওই বাঁশবাগানের ঝাড়ের এখানে টয়লেট করতে যায়, এবং টয়লেট করতে যে সে হচ্ছে উপর দিকে তাকায়, এরপরে তার জ্বর চলে আসে। যেহেতু তার সাথে আরেকজন ছিল, সে তাকে এতটুকুই করতে দেখছে, এবং পরের দিন তার প্রচন্ড রকম জ্বর, এবং সে উল্টাপাল্টা কথা বলতেছে, যার কারণে তাকে ডাক্তার দেখানো হয়। আমি ডাক্তাররা দেখিয়ে তাকে রেস্ট বা যাবতীয় যা ওষুধে, কিন্তু ভালো হয় না। তো এলাকার যে ইয়েরা ছিল, আর্মি যে সৈনিকরা ছিল, তারা বলতেছে যে স্যার, আমাদের এখানে একজন হুজুর আছে, কবিরাজ আছে, তাকে আমরা একটু দেখাই। তো আমার মামা যেহেতু বিশ্বাস করে না, বলে ঠিক আছে ডাকো, দেখি কি হয়। তো ওই নিয়ে আসার পরে ওই কবিরাজ মামা বলছে যে তুমি যা কিছু করবা সবকিছু আমার সামনে, আমি কোনো কিছু আড়ালে বা কোনো কিছু ইয়ে করবো। তো সেই কবিরাজ বলে জি স্যার, আমি সে যা কিছু করবো আপনার সামনে করবো, কোনো সমস্যা নেই। তো সেখানে উনি ওই রোগীকে ধরে রাখার জন্য 2 জন, মানে রোগী সহ 3 জন, আর মামা আর কবিরাজ, এই হচ্ছে মোট 5 জন। তারা সবাই প্রত্যেকটা এক একজন এক একটা গোলের মধ্যে বসে, এবং মামাকে গোলের মধ্যে বসে। তখন কবিরাজ মামাকে বলে যে স্যার, যা কিছুই হয়ে যায়, কেউ এই গোল চক্র থেকে বের হবেন না। যা কিছুই হয়ে যাক, কেউ যদি আপনাকে এখান থেকে মেরে ফেলারও ভয় দেখায়, আপনি এই গোলের চক্র থেকে বেরোবেন না। তো যেহেতু মামা কখনো আসলে এর আগে কখনো দেখে নাই। আচ্ছা, আমি একটু খালি মাঝখানে থামাই। আপনার ব্যাকগ্রাউন্ডে কোথাও আবার এই শোটা চলছে, ওটা যদি একটু বন্ধ করে দিতেন তাহলে আমরা একটু পরিষ্কার শুনতে পেতাম। এখন কি শোনা যাচ্ছে? এখন একদম ক্লিয়ার। জি জি জি, ধন্যবাদ। মামা ওই বসে ওইখানে সব বসে মামা আর কি সবকিছু দেখতে থাকে। কবিরাজ তার মতো করে রিচুয়াল পালন করে, পালন করতে করতে এক সময় আপনার ওই জিনকে যখন আনে, বলে যে সে রাত্রিবেলা আমার দিকে তাকাইলো কেন, রাত্রিবেলা আমার দিকে তাকাইলো কেন। তখন হুজুর আর কি বলতেছে যে সে তো জানে না। বলে কেন, বাচ্চাদের কাছে তার বাথরুম করা লাগে, তার কি আর জায়গা নেই? আপনারা কি বাথরুম দেন না? তাহলে কেন সে বাঁশবাগানের এখানে সে বাথরুম করতে যাবে? এরকম নানান কথার পরে আমি আর জিনিসটা বড় করছি না। এক সময় সেই জিনটাকে ছাড়ানো হয়, এবং সেখানে 5 কেজি মাংস এবং কিছু মিষ্টি, অনেক জিনিস দিয়ে ওই লোকটাকে জিন ছাড়ানো হয়। তো মামা যেহেতু ওই লোকটাকে সম্পূর্ণরূপে দেখেছে, তো সেই জন্য সে ওই কবিরাজের উপরে কিছুটা মানে আস্থা রাখে যে হয়তো বা এরকম কিছু হয়। তো
যার কারণে ঈদের সময় পরবর্তী মামা ওই কবিরাজকে বান্দরবন থেকে নানি সিং নিয়ে আসে, সৈনিকদের মাধ্যমে করে ওনাকে এখানে ডেকে নিয়ে আসে। এবং আসার পরে মঙ্গলবার রাত্রে নানিকে নিয়ে হুজুর আমাদের নানি সিং এর যে ড্রয়িং রুম সেখানে বসে, গোল চক্র করে মামা, নানি এবং আরো 2 মামা ছিলেন, তারা বসেন। বসার পরে উনি অনেক ঝাড়ফুঁক করেন। ঝাড়ফুঁক করলে এক পর্যায়ে তখন নানির উপরে ওই জিনকে ডাকা হয় যে আপনি ওনাকে কেন ধরেছেন। তখন সেই জিন বলে যে গোসলের পরে যে চুল আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডে এখনো চলছে, যদি একটু বন্ধ করতে বলতেন তাহলে আপনার কথাটা আমরা একটু ভালোভাবে শুনতে পেতাম। ব্যাকগ্রাউন্ডে কিন্তু আবার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছিল। জি, আপনি এখন বলেন প্লিজ। জি, মানে পেছনে চলছে, আপনি যেটা বলছেন সেটা আবার দুইবার করে শোনা যাচ্ছে, তার মানে পিছনে আপনার স্টোরিটা প্লে করা হচ্ছে। তো এটা যদি আপনি একটু বন্ধ করে দিতেন তাহলে ভালো হতো। জি, আপনি কন্টিনিউ করেন। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি কন্টিনিউ করেন প্লিজ। জি, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, আমি কন্টিনিউ করছি। জি, শুনতে পাচ্ছি, কন্টিনিউ করছি। তো নানিকে যখন সেই জিন নামানো হয় তখন নানি কে মানে জিন বলতে থাকে যে নানি যখন গোসলের পরে চুল ঝাড়তেছিল তার হাতের বাড়ি ওই জিন উপর দিয়ে যাচ্ছিল যখন, তখন তার হাত পায়ের সাথে বাড়ি খায়, যার কারণে ওই বাড়ি লাগলো কেন। তো বলছে যে তখন হুজুর বলে যে সে তো দেখতে পায়নি, আপনি যে উপর দিয়ে যাচ্ছেন সে তো দেখতে পায়নি। তো এইভাবে মানে তখন বলে এই জন্য আমি ওর হাত নিয়ে নিছি, আমি ওর হাত দেব না, ও আমার গায়ে বাড়ি দিল কেন। তো আমার নানা মানে হুজুর বলে যে সে তো আপনাকে দেখতে পায়নি, আপনাকে দেখতে পেলে তো সে আপনাকে বাড়ি দিত না, আপনি মাফ করে দেন ওনাকে। বলে না, তাকে আমি মাফ করব না, মেয়ে মানুষ খোলা জায়গায় চুল ঝাড়ে, বুঝে না যে মেয়ে মানুষের খোলা জায়গায় চুল ঝাড়তে হয় না। তো হুজুর বলে যে উনি ভুল করছে, পরবর্তীতে আর কখনো এরকম হবে না, আপনি দয়া করে ওনাকে ক্ষমা করে দেন। তো উনি মানে জিন আর কি আসলে নানিকে ছাড়তে চাচ্ছিল না। পরে অনেক কিছু বলার পরে যখন জিনকে বলা হয় যে ক্ষমার কথা, পরে উনি বলে যে ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু আর যেন কখনো খোলা জায়গায় কেউ গোসল না করে, কেউ যেন খোলা জায়গায় চুল না ঝাড়ে। এভাবে আর কি নানিকে ছেড়ে দেয়। তো হুজুর বলে যে আপনি যে ছেড়ে চলে যাচ্ছেন আমি কিভাবে বুঝবো। তখন বলে যে মানে আমাদের বাসার সামনে একটা বড় সেগুন গাছ ছিল, তো বলে আমি ওই গাছের যে উপরের যে আগডাল আছে সেটা ভেঙে দিয়ে যাচ্ছি। তো এইভাবে সে যাওয়ার সময় ওই সেগুন গাছের পুরা মাথাটা পুরো অর্ধেক থেকে গাছ অর্ধেক ভেঙে দিয়ে চলে যায়। আমরা শুধু তাকায় দেখলাম পুরো একটা শক্ত গাছ একদম মাঝখান থেকে ভেঙে পড়ে গেল। পরবর্তীতে হুজুর নানিকে আবারও হাত ঝাড়েন এবং কাইক্কা মাছের কাঁটা দিয়ে পরে নানির হাত থেকে প্রায় অনেকখানি কালো রক্ত বের করে পরে আস্তে আস্তে নানির হাত ভালো করা হয়। এভাবে প্রায় 3 দিন ঝাড়ার পরে নানির হাত ভালো হয় এবং এভাবে আস্তে আস্তে আর কি নানি সুস্থ হয়। কিন্তু পরবর্তীতে আমরা জানি যে সেই অন্য একটা জিনের দ্বারা আমার নানি আসলে পজেসড হয়ে মারা যান। সেই ঘটনা অন্য একদিন শোনাবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ রাসেল ভাই এবং ধন্যবাদ অন্য সব লিসেনারদের।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব চমৎকার বলেন এবং আমরা আসলে খুব বেশি বেশি করে আপনাকে চাই। আপনি যদি আরও বেশি বেশি আমাদের সাথে ঘটনা শেয়ার করেন, কারণ আপনাদের সাথে আপনি অনেক দিন ধরে ঢাকায় বাস করেন এবং এই ঢাকা শহরটা আমরা যেভাবে চিনি, ব্যস্ত শহর, ব্যস্ত মানে সারাদিন মানুষের পদচারণায় এই শহর মুখরিত থাকে, কিন্তু এই শহরের পেছনেও যে একটা স্টোরি আছে, এই শহর যে বেড়ে ওঠা, এই শহরের যে পুরনো হওয়া, তার পেছনেও যে সমস্ত অলিতে গলিতে অনেক অন্ধকারের ঘটনাও রয়েছে, সেই ঘটনাগুলো আপনারা যারা এই শহরটিতে বহুদিন ধরে আছেন, বহুদিন ধরে মানে আছেন বলতে বোঝাচ্ছি যে জেনারেশনের পর জেনারেশন ধরে আছেন এবং বড় হয়েছেন, এই শহরটাকে চিনেছেন, তারা হয়তো আরও বেশি জানেন। তো আমি খুবই খুশি হব যদি আপনি পরবর্তীতেও আমাদের সাথে যুক্ত হন। আমার মনে হয় যে আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি জি জি, বলেন। ইনশাল্লাহ আমি অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা বিদায় জানাচ্ছি আমাদের তানজিদা লিজা আপুকে, এবং তিনি চমৎকার ঘটনা বলেন। আমি নিজেও ওনার ঘটনা খুব মুগ্ধ হয়ে শুনি এবং শুনছিলাম এতক্ষণ আসলে খুব মুগ্ধ হয়েই, কারণ উনি চমৎকারভাবে বুঝিয়ে বুঝিয়ে কথা বলতে পারেন এবং আমি সেই জন্যই চাই যে উনি যেন রেগুলার আপনাদের ঘটনা শোনাতে আসেন এবং আমরা খুব বেশি রকমেরই চাই সেটা। আর লাইভে এসে ঘটনা বলা, আজকে একটু কিছু টেকনিক্যাল ঝামেলা ছিল, সেটা একেবারেই অন্য বিষয়, বাট তার বাইরে যা কিছু আজকে তিনি যে ঘটনাগুলো বললেন, তিনি ফ্যামিলির একটার পর একটা ঘটনা কিন্তু আমাদের সাথে শেয়ার করে যাচ্ছেন এবং আমি জানি যে পরবর্তীতেও তিনি যখন শেয়ার করবেন সেই ঘটনাটাও আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা হয়তো শুনতে চাইবেন। আমরা আজকের মতো বিদায় নেব, তবে তার আগে একটু আপনাদেরকে জানাই যে আমাদের কিন্তু সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে এই মাসে আপনারা জানেন কিনা 4টি স্পেশাল এপিসোড আমরা করছি, 28, 29, 30, 31। আমরা নাম দিয়েছি ভয়ের 4 রাত। এই ভয়ের 4 রাতে আপনাদের সবাইকে এখনই আমরা স্বাগত জানাই। এই ভয়ের 4 রাতে নিশ্চয়ই আপনারা পার্টিসিপেট করবেন এবং এই ভয়ের 4 রাতের প্রত্যেকটি এপিসোড আপনারা শুনবেন, আমাদের সঙ্গে থাকবেন সেই আশা করব। এবং আমরা অবশ্যই চাইব যে আপনারাও এই ভয়ের 4 রাতে পার্টিসিপেট করার জন্য ঘটনা পাঠান। একটা ঘটনা আপনাদের একটু পরিষ্কারভাবে বুঝিয়ে বলি, এখন প্রচুর মানুষ আছেন, প্রচুর মানুষ আমাদের শুনছেন, সেই জন্য একটু বুঝিয়ে বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রত্যেক বৃহস্পতিবারে অচিনপুর নামে একটা এপিসোড আপনাদের সামনে উপস্থাপন করি। এই অচিনপুরের মূল বিষয়টি হচ্ছে, যদিও অনেকেই বুঝতে পেরেছেন, আমি আরো একটু বুঝিয়ে বলি, যে অচিনপুরের মেন থিমই হচ্ছে আপনি যে ঘটনাটি আপনার বন্ধুর কাছ থেকে শুনেছেন বা যে ঘটনাটি সব বন্ধুরা মিলে আপনারা একসাথে এক্সপিরিয়েন্স করেছেন, সেই ঘটনাগুলো অচিনপুরে পাঠাতে হবে। এবং সেই রকম যদি যে মানে বন্ধুর কোনো কিছু থাকলে সেই ঘটনা যেমন আপনি অচিনপুরে পাঠাবেন, অন্য ঘটনাগুলোতে আপনার মানে অচিনপুরে না পাঠালেও চলবে। অন্য ঘটনাগুলোতে আপনার কোনো সাবজেক্টে আপনার যেটাই মনে চায় সেটা আপনি লিখতে পারেন, কিন্তু অচিনপুরে বন্ধু রিলেটেড ঘটনা যদি আপনি পাঠান তাহলে তার শিরোনাম হবে অচিনপুর। অচিনপুর সিজন 2ও লিখতে পারেন যদি আপনারা চান। শুধু অচিনপুর লিখলেই আমার মনে হয় দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। আপনারা চাইলে লিখতে পারেন এবং এখানে পাঠাবেন বন্ধু রিলেটেড ঘটনা। আর যদি সাবজেক্টে অন্য কিছু দেন তাহলে আমরা ধরে নেব যে এটা বন্ধু রিলেটেড ঘটনা না, এটা হচ্ছে অন্য কোনো ঘটনা। আমরা এছাড়াও ভয়ের 4 রাতের ঘটনা আপনাদের কাছ থেকে চাই, সেই ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন দ্রুত। আজকে রাত অনেক হয়ে গেছে, 12টা 8 ওয়ার্কিং ডে। কালকে আপনাদের নিশ্চয়ই কাজ আছে, সব কিছুই আছে। সো আমার মনে হয় যে আজকে আমরা বিদায় নেই তার চাইতে। এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। এই যে লাইভে আসি এবং আপনাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ ঘটে, এই যে আপনাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি, এখন কুষ্টিয়া থেকে কেউ শুনছেন, নাম হচ্ছে এসকে চুন্নু, আমাদের সাথে আছেন। এছাড়াও দেখতেছি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, লাইক দিয়েই যাই। থ্যাংক ইউ সো মাচ। আমি তো সবসময়ই বলি, যদি ঘটনা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আরও যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। একটা এপিসোড যদি শেয়ার করেন তাহলে আর কত মানুষ জানতে পারবেন। আমরা এখনও যদি দেখি, এখনও যত মানুষ আমাদেরকে শুনছেন, আপনারা যারা যারা শুনছেন প্রত্যেকে যদি একটা করে শেয়ার দেন তাহলে আরও নতুন কত মানুষ জানতে পারবেন। মানে এটা তো ভাবাই যায় না। এভাবেই কিন্তু আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এভাবে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের হাত ধরে। আপনারাই সবচাইতে বড় সাহস, এবং সেই সাহস থাকলেই সামনে এগিয়ে যাবার প্রেরণা পাবো। আশা করছি আপনারা আমাদের সেই সাহস দেবেন। আমাদের সাথে আছেন সুমাইয়া ইসলাম, তিনি সাব্বিরজির ঘটনা শুনতে চান। সাব্বিরজি এই মুহূর্তে তার মানে
ইন্ডিয়া ট্রাভেল করছেন, সুতরাং আমার মনে হয় যে এই সময় তিনি ঘটনা পাঠাতে পারবেন কিনা আমি জানি না। আমরা যোগাযোগ করেছি অলরেডি তার সাথে। আমি দেখতে পাচ্ছি ঢাকার ধানমন্ডি থেকে আমাদের এমডি ইউসুফ আমাদের সাথে জয়েন করেছেন এবং তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। যাই হোক, আমরা যারা আপনারা শুনছিলেন এতক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা করছি আপনারা আগামীতেও আমাদেরকে শুনবেন। আর সেই সাথে একটু জানাই, আমাদের আরও একটা চ্যানেল রয়েছে যেটির নাম লজেন্স। সেখানে আমরা শুরু করছি অলৌকিক নামে এক নতুন এপিসোড, একটা নতুন শো। সেই শোটাও আশা করছি আপনারা শুনবেন এবং সেই শোতেও আপনারা উপভোগ করবেন প্রতিটা মুহূর্ত, সেটা আশা করছি। সেখানে আমি থাকবো না, তবে আমার সাথে দীর্ঘদিন কাজ করেছেন এমন একজনই থাকবেন। আপনারা যদি চেক করেন, আজকেই প্রথম শুরু হচ্ছে শোটা, আপনারা নিশ্চয়ই শুনবেন। আমরা আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।